আমরা এই পর্যন্ত লিনিয়ার প্রোগ্রামিং এর দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। একটা ছিল মিনিমাইজেশন প্রবলেম, কিভাবে ডায়েটের যে রিকোয়ারমেন্ট আছে, তিনটা রিকোয়ারমেন্ট কনস্ট্যান্ট হিসেবে ধরেছিলাম: ক্যালসিয়াম ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট, প্রোটিন রিকোয়ারমেন্ট, ভিটামিন রিকোয়ারমেন্ট। এই তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে দুটো খাদ্য কিনে কিভাবে একজন ভোক্তা তার কস্টকে মিনিমাইজ করে, সেটা আমরা দেখছিলাম। আর ম্যাক্সিমাইজেশন প্রবলেম হিসেবে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন একটা প্রবলেম দেখছিলাম। দুটো প্রবলেম আলোচনা করেছি, দুটো প্রবলেমেরই গ্রাফিক্যাল সলিউশন ব্যাখ্যা করেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রবলেমের একটা ডুয়েল প্রবলেম আছে, এবং এই ডুয়েল প্রবলেমটা কিভাবে উপস্থাপন করতে হয় প্রাইমারি প্রবলেম থেকে, এবং একটা প্রবলেমের থেকে কিভাবে অন্য প্রবলেমের সলিউশনটা বের করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং সেই প্রসঙ্গে আমরা ডুয়ালিটি থিওরেম সম্পর্কে কিছু আলোচনা করবো। আমরা প্রথমত যে আমাদের যে প্রাইমারি প্রবলেম আছে যেটা নিয়ে আমরা গ্রাফিক্যাল সলিউশন বের করেছিলাম সেটা লিখবো, লিখে সেখান থেকে তার ডুয়েল প্রবলেমটা কিরকম হয় সেটা আমাদের তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রথমত ছিল যে সি ইকুয়াল টু মিনিমাইজ সি ইকুয়াল টু যে ডায়াট প্রবলেমটা ছিল, যেটা আমরা প্রাইমারি প্রবলেম বলছি। এই প্রবলেমটা দেওয়া থাকে সেটা প্রাইমারি প্রবলেম। প্রথম ছিল আমাদের মিনিমাইজ কস্ট সি ইকুয়াল টু দুটো ফুড আইটেমের কস্ট। প্রথমটা ছিল প্রাইস 0.6x1, হচ্ছে x1 এর প্রাইস, x1 কত ইনপুট খরচ করতে পড়বে, প্লাস x2 যে প্রাইস সেটা আমি $1 ধরেছি। x2 প্রাইসটা কি হচ্ছে টোটাল কস্ট। আমাদের চয়েস লেভেল হলো x1 এবং x2 দুটোই নন নেগেটিভ। নেগেটিভ পরিমাণে কেন দেন নেগেটিভ রিকোয়ারমেন্ট কিনে আসে তাকে তিনটা তাকে কনস্ট্যান্ট ফুলফিল করতে হয় সাবজেক্ট টু বুঝেছি আমরা। প্রথম কনস্ট্যান্টটা হলো যে 10x1 হচ্ছে ভিটামিন, হচ্ছে আমাদের ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট। x1 খাদ্যের প্রতি ইউনিটে 10 ইউনিট করে ক্যালসিয়াম আছে, প্লাস 4x2 প্রতি ইউনিট x2 তে 4 ইউনিট করে ক্যালসিয়াম আছে। এবং ক্যালসিয়ামের পরিমাণটা আমাদের 20 ইউনিটস এর চেয়ে কম হতে পারবে না, এটা রিকোয়ারমেন্ট আমাদের ক্যালসিয়াম কনস্ট্যান্ট। আর সেকেন্ড কনস্ট্যান্টটা ছিল প্রোটিন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 5 ইউনিটস করে প্রোটিন আছে x1 গ্রুপে, কমন হচ্ছে প্রোটিন। আর 5 ইউনিটস করে প্রোটিন আছে প্রতি ইউনিট x2। টোটাল যে প্রোটিন পাওয়া যাবে x1 এবং x2 কেনার মাধ্যমে সেটা হচ্ছে 20 ইউনিটস এর চেয়ে বেশি হতে বেশি প্রোটিন রিকোয়ারমেন্ট। x1 এবং x2 এমন পরিমাণে কিনতে হবে যাতে করে প্রোটিনের পরিমাণ 20 ইউনিটস কিংবা তার বেশি হবে। থার্ড কনস্ট্যান্ট ছিল আমাদের যে ভিটামিন কনস্ট্যান্ট, 2 একক করে ভিটামিন পাওয়া যায় x1 থেকে প্রতি ইউনিট থেকে, আর 6 একক করে ভিটামিন পাওয়া যায় প্রতি একক x2 থেকে। মোট ভিটামিন রিকোয়ারমেন্টের পরিমাণ হচ্ছে $12 ইউনিট। অনেক সময় এই কনস্ট্যান্ট থেকে এই কথাটাকে আমরা নিচেও লিখলাম, x1 নন নেগেটিভ, x2 নন নেগেটিভ, লেখা যায়। এটাকে বলছি আমরা গ্রাডাল প্রবলেম। তো এটা একটা ডুয়াল প্রবলেম আছে। ডুয়াল প্রবলেমটা লেখার আগে আমরা একটু ম্যাট্রিক্স ফর্ম আমরা লিখবো। যদি এইভাবে চিন্তা করি যে আমাদের যেটা ম্যাট্রিক্স ফর্মে চিন্তা করি ইন জেনারেল, ম্যাট্রিক্স ফর্ম জেনারেলি অনেক শিখে লেখা যায়। ম্যাট্রিক্স ফর্মে যে লিখে আমরা ওইটাকে এভাবে লিখতে পারি মিনিমাইজ সি, এটাকে আমরা যদি মনে করা যায় f1 f2 ধরি, 0.6 কে f1 থেকে f2 ধরি, আমি লিখতে পারি মিনিমাইজ f1 প্রাইম f1 ঠিক মানে x দিচ্ছি, f মানে f1 আর f2, এবং এটাকে আমি x দিয়ে লিখছি, x এই প্রাইম x f1 x1 প্লাস f2 x2, এটা আমি ভেঙে লিখি।
মিক্সড হচ্ছে মানে এক্স ভেক্টরটা একটু নন নেগেটিভ হতে হবে। আবার আমার যে কনস্ট্যান্ট সেটা হলো সাবজেক্ট টু কনস্ট্যান্টটা হলো আমি যদি এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে এ দিয়ে লিখি, কোএফিশিয়েন্ট মানে 10 4 5 5 2 6 এ দিয়ে রিপ্রেজেন্ট করি সাবজেক্ট টু এ, আর ভেরিয়েবলটাকে যদি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি এক্স, এটা নন নেগেটিভ তাহলে ম্যাট্রিক্স ফর্মে আমি ঠিক আমি খুব সংক্ষেপে এভাবে লিখতে পারি যে কোনো ইকুয়েশনকে আমি ম্যাট্রিক্স ফর্মে যতগুলো ইকুয়েশন থাক না কেন, যতগুলো চলক প্রয়োগ করি কেন, আমরা সংক্ষেপে ম্যাট্রিক্সের মাধ্যমে মিনিমাইজ এফএক্স এটা হচ্ছে আমাদের প্যারামিটার অফ দা অবজেক্টিভ ফাংশন সাবজেক্ট টু এক্স, এই হচ্ছে আমাদের যে যে আমাদের কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো প্যারামিটার এ দিয়ে দিচ্ছি আমরা এক্স, এক্স মানে x1 এবং x2, x1 এবং x2 তাহলে যে 10 5 2, তারপর ছিল আমাদের প্রোটিন রিকোয়ারমেন্ট, তারপর ছিল আমাদের ভিটামিন রিকোয়ারমেন্ট, তিনটা রিকোয়ারমেন্ট থেকে ফুলফিল করতে হবে। প্রতি ইউনিট x1 থেকে ফুল আইটেম থেকে 10 ইউনিট করে ক্যালসিয়াম পাওয়া যায়, প্রতি ইউনিট x2 থেকে 4 ইউনিট করে ক্যালসিয়াম পাওয়া যায়। এভাবে প্রতি ইউনিট x1 থেকে 5 ইউনিট করে প্রোটিন পাওয়া যায়, প্রতি ইউনিট x2 থেকে 5 ইউনিট করে প্রোটিন পাওয়া যায়। তাহলে মোট প্রোটিন কালেকশনের পরিমাণ, মোট প্রোটিন গ্রহণের পরিমাণ 20 ইউনিটের বেশি হতে হবে। ঠিক একইভাবে ভিটামিন রিকোয়ারমেন্ট আছে, প্রতি ইউনিট x1 থেকে 2 ইউনিট ভিটামিন পাওয়া যায়, প্রতি ইউনিট x2 থেকে 6 রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। প্রথম ছিল ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট, তারপরটা প্রোটিন রিকোয়ারমেন্ট এবং তারপর হচ্ছে ভিটামিন রিকোয়ারমেন্ট। কারণ এই যে প্রাইভেট থেকে হচ্ছে একটা ট্রাভেল প্রবলেম, গিভেন প্রবলেম থেকে বলছি আমরা ট্রাভেল প্রবলেম। এই প্রবলেমের একটা ডুয়াল প্রবলেম আছে, করসপন্ডিং প্রবলেম আছে, এই প্রবলেমটাকে আমরা উপস্থাপন করতে চাই। সেটা করার জন্য আমরা এই প্রবলেমটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখেছি। ম্যাট্রিক্স ফর্ম, ম্যাট্রিক্স ফর্মটা হচ্ছে যে আমরা এই যে অবজেক্টিভ ফাংশনের যে প্যারামিটার গুলো আছে এটাকে বলছি আমরা f1, এটাকে বলছি f2, আর কনস্ট্যান্ট ফাংশনের যে প্যারামিটার গুলো আছে 10 4 5 5 2 6 এগুলোকে আমরা a দিয়ে রিপ্রেজেন্ট, এই ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর আমাদের যে ডান দিকে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা c দিয়ে ইন্ডিকেট করছি, এটা c1। আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ডুয়ালিটি নিয়ে আলোচনা করছিলাম, যে গিভেন প্রবলেমটা আছে সেটাকে বলছি আমরা প্রাইমাল প্রবলেম, যে আমরা ম্যাক্সিমাইজেশন প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম, মিনিমাইজেশন প্রবলেম নিয়ে আলোচনা করছিলাম। আমরা কস্টকে মিনিমাইজ করছি এবং সাবজেক্ট টু থ্রি কনস্ট্যান্ট, তিনটে কনস্ট্যান্টের সাপেক্ষে আমাদের দুটো ফুড আইটেম কিনলে x1 এর দাম হচ্ছে $0.6 আর x2 দাম হচ্ছে $1, এটা হচ্ছে টোটাল কস্ট। এবং তাকে তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট, x1 থেকে সে 10 ইউনিট করে পায় ক্যালসিয়াম, x2 থেকে 4 ইউনিট করে পায়। প্রোটিন রিকোয়ারমেন্ট হচ্ছে যে 20 ইউনিটস, x1 থেকে 5 ইউনিট করে পায়, প্রতি ইউনিট x1 থেকে, প্রতি ইউনিট x2 থেকে 5 ইউনিট করে প্রোটিন পায়। আর ভিটামিনের ক্ষেত্রে প্রতি ইউনিট x1 থেকে 2 ইউনিট করে ভিটামিন পায়, প্রতি ইউনিট x2 থেকে 6 ইউনিট করে ভিটামিন, তার টোটাল 12 ইউনিট বা তার বেশি ভিটামিন তাকে সংগ্রহ করতে হবে দুটো খাদ্য থেকে। এবং নন নেগেটিভিটি কনস্ট্যান্ট হলো যে খাদ্য দুটো পরিমাণ ক্রয়ের পরিমাণ 0 থেকে তার বেশি হতে হবে। আমরা বলছি যে এই প্রতিটা প্রবলেমের একটা ডুয়েল ভার্সন থাকবে, ডুয়েল প্রবলেম থাকে। মিনিমাইজেশন প্রবলেম একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম থাকে ডুয়েল, আর ম্যাক্সিমাইজেশন প্রবলেম একটা ডুয়েল মিনিমাইজেশন প্রবলেম। এই ডুয়েলটি বা ডুয়েল প্রবলেমটাকে দেখানোর জন্য আমরা এই প্রবলেমটাকে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করছি। তো আমরা এই অবজেক্টিভ ফাংশনের প্যারামিটার গুলোকে f1 f2 দিয়ে লিখেছি, আর এই যে সাবজেক্ট টু কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলোর যে প্যারামিটার আছে সেগুলোকে আমরা a ম্যাট্রিক্স দিয়ে লিখেছি। যেমন এখানে f1 সমান হচ্ছে 0.6, f2 হচ্ছে 1, আর এটা হচ্ছে a ম্যাট্রিক্সের প্যারামিটার গুলো। a11 হচ্ছে 10, a12 হচ্ছে 4, a21 হচ্ছে 5, a22 5, a31 হচ্ছে 2, a32 হচ্ছে 6। এটা হচ্ছে a ম্যাট্রিক্সের উপাদানগুলো। এটাকে আমরা x ভেক্টর দিয়ে গুণ করেছি, গুণ করে সেটা c এর চেয়ে বেশি হতে হবে। এইটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, বা এটা আমাদের ম্যাট্রিক্স ফর্মে আমাদের এই প্রবলেমটা রিপ্রেজেন্টেশন। তো এই প্রবলেমের যে ডুয়াল প্রবলেম সেটা হবে একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। ম্যাক্সিমাইজেশন প্রবলেমে আমরা কি করি যে প্রত্যেকটা কনস্ট্যান্টের জন্য এক একটা করে ভেরিয়েবল সৃষ্টি করতে হবে, ডুয়াল ভেরিয়েবল। এগুলো হচ্ছে প্রাইমারি ভেরিয়েবল আর y গুলো হচ্ছে ডুয়াল ভেরিয়েবল। তো যেহেতু তিনটা কনস্ট্যান্ট আছে আমরা তিনটা ডুয়াল ভেরিয়েবল পাবো। আমরা ডুয়াল ভেরিয়েবল হচ্ছে আসলে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার, এগুলো হচ্ছে প্রত্যেকটা কনস্ট্যান্টের সাথে এক একটা করে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার থাকে। তো সেই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার গুলো হচ্ছে মূলত আমাদের ডুয়াল ভেরিয়েবল, ওই যে লসমেন্ট ল্যাম্ডা দিয়ে লিখা হয় সি ল্যাম্ডা দিয়ে। তো আমরা এই যে
ম্যাক্সিমাইজেশন প্রবলেম, সেখানে আমরা বলছি যে আমরা তাহলে আমাদের এই যে এটার সাথে যে সি আছে সেটা হচ্ছে সি1, ওয়াই1 প্লাস সি2 ওয়াই2 প্লাস সি3 ওয়াই3, এটা আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেমের অবজেক্টিভ ফাংশন। আমাদের ভেরিয়েবল গুলো হচ্ছে ওয়াই, নন নেগেটিভ হতে হবে, এবং কনস্ট্যান্ট ফাংশন থেকে আমাদের উল্টে দিতে হয়, ট্রান্সপোজ করে দিতে হয়। আমাদের এটাকে আমাদের ট্রান্সপোজ করে দিতে হয়, আর এক্স এর জায়গায় ওয়াই বসাতে হয়। যেহেতু আমাদের তিনটা ওয়াই আছে, একে ট্রান্সপোজ করলে আমরা এই তিনটা ওয়াই এর সাথে একে উপাদানগুলোকে গুণ করতে পারবো। আমরা যখন এটাকে আমরা ডুয়াল ভেরিয়েবল বের করবো, আমরা এই ফর্মুলাটা আমরা অ্যাডাপ্ট করবো, এই ফর্মুলাটাকে আমরা প্রয়োগ করে এটাকে আমরা ট্রান্সপোজ করলে আমাদের এই কলাম গুলো রো হয়ে যাবে আর রো গুলো কলাম হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমি রো করে দিই 10 5 2, প্রত্যেকটার সাথে আমাদের ওয়াই ভেরিয়েবল যুক্ত হবে। 10x1 এর জায়গায় 10, এটা আমাদের মিনিমাইজেশন প্রবলেমটা আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়ে যাবে। ডুয়াল প্রবলেম ডুয়াল করে দিই, থেকে ডুয়াল প্রবলেম ম্যাক্সিমাইজেশন হয়ে যাবে, এখানে সি স্টার বলি। আর এখানে আমাদের প্রত্যেকটা কনস্ট্যান্টের সাথে 20y1 প্লাস 20y2 প্লাস 12y3, এই আমাদের অবজেক্টিভ ফাংশন হয়ে গেল। আর কনস্ট্যান্ট গুলো 3/2 আছে, 2/3 হয়ে যাবে এই ম্যাট্রিক্সটা। তো তিনটা ইকুয়েশন থেকে দুটো কনস্ট্যান্ট হয়ে যাবে। তো কনস্ট্যান্টটা কিভাবে লিখবো আমরা? 10 5 2, তো 10 5 10y1 5y2 প্লাস 5 2 না 5y2 প্লাস 2y3 গ্রেটার দ্যান ইকুয়াল টু, আমার যে অবজেক্টিভ ফাংশন যেটা ছিল সেটা 0.6 ছিল প্রথম টার্ম 0.6, কারণ এই অবজেক্টিভ ফাংশনের প্যারামিটার গুলো কনস্ট্যান্টে চলে আসবে, কনস্ট্যান্ট গুলোর প্যারামিটার গুলো অবজেক্টিভ ফাংশনে চলে আসবে, উল্টো হয়ে যাবে। আমার এই যে সেকেন্ড যে আমার এটা ক্যাচি নিয়ে বলতে পারবো না, আমাদের যে আমাদের প্রথম কনস্ট্যান্টে লিখলাম, এটা যেহেতু মিনিমাইজেশন প্রবলেম, প্রথমটা ছিল আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখন লেস দ্যান ইকুয়াল টু গুলো সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। আমি কি করলাম, এ প্রাইম ওয়াই প্রথম রোটা লিখলাম, সেকেন্ড রোটা হবে আমাদের যে সেকেন্ড কলামটা আছে, সেকেন্ড কলামটা আমাদের কি কি ছিল, 4 5 6 ছিল, 4y1 5y2 প্লাস 6y3, সেকেন্ড কলামের এলিমেন্ট গুলো লেস দ্যান ইকুয়াল টু 1, কারণ x2 এর সাথে অবজেক্টিভ ফাংশনে যে প্যারামিটারটা ছিল সেটা হচ্ছে 1। এখন আমরা নন নেগেটিভিটি কনস্ট্যান্ট, এখানে x এর জায়গায় y হয়ে যাবে, আমাদের ডুয়াল প্রবলেম y1 y2 y3, বা এখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি y1 y2 y3, এগুলো হচ্ছে নন নেগেটিভ। এটা হলো আমাদের প্রাইমারি প্রবলেমের ডুয়াল ভার্সনটা, ডুয়াল প্রবলেমটা। একেবারে এখান থেকে আমরা ইচ্ছা করলে প্রাইমারি প্রবলেমে ফিরে যেতে পারি, উল্টো করে জাস্ট এটাকে ট্রান্সপোজ করে দিলে এটা হয়ে যাবে 0.6 x1 1 x2, আর কনস্ট্যান্ট গুলো কোথায়, এটা c1 চলে আসবে, এটা c2 তে চলে আসবে, এটা c3 তে চলে আসবে, এটাকে ট্রান্সপোজ করে দিতে হবে। আগে প্রবলেমটা আমরা ফের করবো সেখানে। আমরা বলছি যে প্রতিটা প্রবলেমে একটা ডুয়াল প্রবলেম আছে, সেই ডুয়াল প্রবলেমটা বের করার জন্য আমরা এটাকে যদি আমরা প্রাইমারি প্রবলেম বলি, এটাকে যদি আমরা ডুয়াল প্রবলেম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা প্রাইমারি এবং ডুয়াল এটা আমরা বের করতে পারি। এখন এই যে আমরা দুটো প্রবলেম লিখলাম, এই দুটো প্রবলেম নিয়ে লিনিয়ার প্রোগ্রামিং এ একটা থিওরি আছে, এই থিওরিটাকে বলা হয় ডুয়ালিটি থিওরেম। ডুয়ালিটি থিওরেমকে আমরা এভাবে ডেসক্রাইব করি যে বলা হয় ডুয়ালিটি থিওরেম। প্রত্যেকটা প্রবলেমের একটা ডুয়াল প্রবলেম আছে, এবং ডুয়াল প্রবলেমের অপটিমাল ভ্যালু প্রাইমারি প্রবলেমের অপটিমাল ভ্যালু সমান হয়, দুটো সমান হয়। এটা হচ্ছে এক নম্বর ডুয়ালিটি। ডুয়ালিটি থিওরেম হলো দুটো পার্ট আছে, একটা পার্ট হলো
যে প্রাইমাল প্রবলেমের অপটিমাল সলিউশন এবং ডুয়াল প্রবলেমের অপটিমাল সলিউশনস আইডেন্টিক্যাল সলিউশন টু দ্য primal and the dual problems are identical. That is আমরা এভাবে বলতে পারি যে প্রাইমাল প্রবলেম সলিউশন যে সি বার হয়, এটা ডুয়াল প্রবলেম যে সি স্টার সেটা সলিউশন সি স্টার বারের সমান। কেমন প্রথম থিওরেম কেমন? আর ঠিক একইভাবে ডুয়াল প্রবলেম সলিউশনটা প্রাইমাল প্রবলেম সলিউশনের সমান। সেকেন্ড যে কম্পোনেন্ট বা সেকেন্ড যে পার্ট ডুয়ালিটি থিওরেমের, সেটা আমাদেরকে বলে যে সেটা বোঝার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটাকে ইকুয়েটিভ ফর্মে চিন্তা করতে হবে। এক্স প্লাস থেকে যদি ইকুয়েটিভ ফর্মে চিন্তা করি, ইকুয়েশন থেকে প্রাইমাল প্রবলেম দেখেন, ইকুয়েটিভ ফর্মে চিন্তা করলে এখানে একটা একটা আমি কি করতে পারি, একটা আরেকটা ভেরিয়েবল যুক্ত করতে পারি, এটাকে এস যদি বলি আমি স্ল্যাগ ভেরিয়েবল, কেমন এক্স প্লাস এস, আর এখানে আমি একটা স্ল্যাগ ভেরিয়েবল যুক্ত করতে পারি এ ওয়াই প্লাস টি, টি হচ্ছে ডুয়াল করে গেলে স্ল্যাগ ভেরিয়েবল যোগ করলে আমরা দুটো সমান করতে পারবো, দুটোকে ইকুয়েটিতে কনভার্ট করতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে এই সেকেন্ড কম্পোনেন্টটাকে ব্যাখ্যা করব। সেকেন্ড কম্পোনেন্টটা হলো এখানে একটা এস যুক্ত করলে এক্স প্লাস এস ইকুয়াল টু সি, এখানে ওয়াই প্লাস টি ইকুয়াল টু এফ, এখানে চিন্তা করতে পারি। সেকেন্ড প্রবলেমটা হবে আমাদের যে যদি আমাদের প্রাইমাল প্রবলেমের সলিউশন ভ্যালুটা এক্স গুলো যদি পার্টিকুলার এক্স যদি গ্রেটার দেন 0 হয়, ডুয়াল প্রবলেমের স্ল্যাগ ভেরিয়েবলটার মান 0 হবে। সেখানে if certain choice variable in a linear programming is optimally non-zero, then the corresponding dummy variable in the counterpart problem must be identically zero. এখানে সংক্ষেপে কোন একটা প্রাইমাল প্রবলেম কোন একটা যে কোনো একটা ভেরিয়েবল এক্স যে অপটিমাল ভ্যালু যদি নন জিরো হয়, গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, যদি গ্রেটার দেন 0 হয়, ইকুয়াল টু দিচ্ছে না এখানে, গ্রেটার দেন 0 হয়, এটা অর্থ হলো যে করসপন্ডিং যে প্রবলেমটা আছে ডুয়াল প্রবলেম, মানে এটা এর সাথে কিছু স্ল্যাগ ভেরিয়েবল আছে, স্ল্যাগ ভেরিয়েবল টি জে বলতে পারি, এটা যে অপটিমাল ভ্যালু আছে সেটা 0 হবে সংক্ষেপে। অর্থাৎ আমি প্রবলেমটাকে এভাবে চিন্তা করছি যে এই থেকে এক্স প্লাস যে প্রবলেমটা এইভাবে চিন্তা করি, এখানে যে একটা আছে কনস্ট্যান্টটা এক্স প্লাস এস একটু না দিয়ে আমি এখানে এটাকে ইকুয়াল করে দেবো, ইকুয়াল টু সি। ঠিক একইভাবে এই প্রবলেম যেটা আছে দুই প্রবলেম, সেটাকে আমি এভাবে চিন্তা করতে পারি এ প্রাইম ওয়াই প্লাস টি ইকুয়াল টু এক্স। আমি ইচ্ছা করলে দুটো কনস্ট্যান্টকে আমি ইকুয়ালিটিতে কনভার্ট করতে পারি। ইকুয়ালিটি কনভার্ট করে আমরা বলছি যে এই প্রবলেমের যে অপটিমাল ভ্যালু কোনো একটা পার্টিকুলার, মনে করে যে এক্স যে অপটিমাল ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে করসপন্ডিং প্রবলেমের যে স্ল্যাগ ভেরিয়েবল আছে বা ডামি ভেরিয়েবল আছে সেটার অপটিমাল ভ্যালুটা 0 হবে। এটা উল্টো দিক থেকে সত্যি, যদি এটা যদি 0 হয় এক্স যদি অপটিমাল ভ্যালু, তাহলে করসপন্ডিং যে ডামি ভেরিয়েবল আছে সেটা অপটিমাল ভ্যালুটা 0 হবে। দুদিক থেকে এটা কাজ করো যে ঠিক একইভাবে আমি যদি ডুয়াল প্রবলেমের কথা চিন্তা করি, ডুয়াল প্রবলেমের কথা, তাহলে ডুয়াল মানে ওয়াই, ওয়াই যে যদি ওয়াই যে বার যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এস জে ইকুয়াল টু 0 হবে, এস জে বার ইকুয়াল। ঠিক একইভাবে যদি ওয়াই যে বার ইকুয়াল টু 0 যদি 0 হয়, তাহলে এস জে বার গ্রেটার দেন 0 হবে। তো দুদিক থেকে কাজ করবে, কেমন এটাকে মুছে দিয়ে আবার দেখি, নিচে যদি লিখি কমপ্লিট করার জন্য। সিমিলারলি আমরা বলতে পারি, সিমিলারলি যদি ডুয়াল প্রবলেমের অপটিমাল ভ্যালু কোন একটা পার্টিকুলার ভেরিয়েবল অপটিমাল ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়,
তাহলে প্রাইমারি প্রবলেমের যে স্ল্যাক ভেরিয়েবল আছে এস জে, তার যে অপটিমাল ভ্যালু সেটা 0 হবে। ঠিক একইভাবে ডুয়াল প্রবলেমের কোন একটা ভেরিয়েবলের অপটিমাল ভ্যালু যদি 0 হয়, তাহলে করেসপন্ডিং যে প্রাইমারি প্রবলেম আছে তার যে অপটিমাল ভ্যালু সেটা নট গ্রেটার দেন 0 হবে। এটা হচ্ছে ডুয়াল প্রবলেমের সেকেন্ড পার্ট। ডুয়াল প্রবলেম দুটো কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্টটা ইজি, সেটা হচ্ছে যে প্রাইমারি প্রবলেমের অপটিমাল ভ্যালু এবং ডুয়াল প্রবলেমের অপটিমাল ভ্যালু আইডেন্টিক্যাল হবে। আর দুই নম্বরটা হচ্ছে যে এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস কন্ডিশনস বলা হয়। এই কন্ডিশন যেটা আমি দেখলাম কিন্তু বলা হয় কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস কন্ডিশন। স্ল্যাকনেস কন্ডিশন কন্ডিশনটা বলছে যে আমাদেরকে কোন একটা প্রবলেমের কোন ভেরিয়েবলের অপটিমাল ভ্যালু পজিটিভ হলে করেসপন্ডিং প্রবলেমের যে ডামি ভেরিয়েবল আছে বা স্ল্যাক ভেরিয়েবল আছে সেটা 0 হবে। আর যদি অপটিমাল ভ্যালু যদি 0 হয় তাহলে করেসপন্ডিং যে ডামি ভেরিয়েবল আছে বা স্ল্যাক ভেরিয়েবল আছে সেটার অপটিমাল ভ্যালুটা পজিটিভ হবে। এটা আমাদের সেকেন্ড কম্পোনেন্ট এই ডুয়ালিটি থিওরি। এটা আমরা ব্যবহার করে যে একটা প্রবলেমের মান থেকে আরেকটা প্রবলেমের মান বের করব। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের যে ডায়েট প্রবলেমটা একটু আগে লিখলাম প্রাইমারি প্রবলেম, সেটা সলিউশনটা আমরা বের করছি। সেই সলিউশনটাকে কিভাবে আমরা ডুয়াল প্রবলেম সেটা সলভ না করেও আমরা সেটা সলিউশন গুলো বের করতে পারি। অর্থাৎ আমরা সি স্টার এর মান এবং y1 y2 y3 এই মানগুলো কত হবে, y3 হচ্ছে আমরা বলছি কনস্ট্যান্টের সাথে সম্পর্কিত ভেরিয়েবল। মিনিমাম এগুলোকে বলছি আমরা ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার। ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার মান হলো বা ইন্টারপ্রিটেশন হলো যদি কনস্ট্যান্টকে এক ইউনিট রিল্যাক্স করা হয় তাহলে অবজেক্টিভ ফাংশনের যে অপটিমাল ভ্যালু সেটা কতটুকু বৃদ্ধি পায়। তাহলে আমাদেরকে জানতে হলে y1 y2 y3 এই মানগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের যে প্রাইমারি প্রবলেম ছিল যে মিনিমাইজ সি equal to 0.6x1 plus x2 x1 x2 সেগুলো নন নেগেটিভ। আমাদের যে কনস্ট্যান্ট গুলো ছিল প্রথমটা ছিল 10x1 4x2 10x1 plus 2x2। আমি এখানে এগুলো ইকুয়ালিটি ফর্ম দিই প্লাস এখানে একটা করে আমি এখানে স্ল্যাক দিয়ে যুক্ত করে দিচ্ছি, s1 s2 যুক্ত করে দিচ্ছি। s1 equal to 0, আমি s1 না দিলে আমাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 তো না 20, s1 তো দিচ্ছি এটাকে ইকুয়াল ইনইকুয়ালিটিটাকে ইকুয়ালিটিতে কনভার্ট করার জন্য s1 দিচ্ছি। s1 এর মানটা এখানে নেগেটিভ, যেহেতু আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু সাইনটা এখানে রয়েছে সে কারণে। ঠিক একইভাবে আমাদের যে সেকেন্ড যে কনস্ট্যান্টটা আছে সেটা হচ্ছে 5x1 plus 5x2 5x1 plus x2 এখানে s2 দিচ্ছে এটা ইকুয়াল টু এটা 20 ছিল ডান দিকে, এটা গ্রেটার দেন এর জায়গায় ইকুয়াল টু সাইন ব্যবহার করে 20 ব্যবহার করছি। থার্ড ইকুয়েশনটা হচ্ছে 2x1 plus 6x2 2x1 plus 6x2 এখানে একটা s3 দিয়ে যুক্ত করতে এর সাথে এবং ডান দিকে আমার ছিল 12 ছিল। তিনটা ইকুয়েশন আছে, আমি এই ইকুয়েশন গুলোকে ইকুয়েশনে কনভার্ট করছি। তো এবং আমাদের যে ডুয়াল প্রবলেম সেটা হলো যে এর মধ্যে প্রাইমারি প্রবলেম, আর ডুয়ালটা হলো এইটা হলো কি যে বলছি যে সি স্টার ম্যাক্সিমাইজ সি স্টার ইকুয়াল টু 20y1 প্লাস 20y2 প্লাস 12y3। এটা আমাদের অবজেক্টিভ ফাংশন বলতে পারি। আর y গুলো হচ্ছে নন নেগেটিভ, y1 y2 y3 নন নেগেটিভ কনস্ট্যান্ট বললাম। আর সাবজেক্ট টু দুটো ইকুয়েশন হবে এখানে। প্রথমটা হলো যে 10y1 প্লাস 5y2 প্লাস 2y3। এখানে আমি একটা ডামি যুক্ত করছি t1 ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে কত 0.6। আর দুই নম্বর যে কনস্ট্যান্ট ডামি ডুয়াল প্রবলেম সেটা হচ্ছে 4y1
প্লাস 5y2 প্লাস 6y3। এটার সাথে আমি একটা টি2 আমি এগুলো যুক্ত করেছি, ডান দিকে হচ্ছে তো 1, তাহলে দুটো প্রবলেমকে আমি কনস্ট্যান্ট গুলোকে ইকুয়েটিভ ফর্মে লিখতাম। এটা সলিউশনটা আমরা বের করেছি, এটা সলিউশনটা আমরা এই সলিউশন থেকে বের করবো। সলিউশন, এটা সলিউশন কি পেয়েছিলাম আমরা, প্রাইমার প্রবলেম যে সলিউশনটা পেয়েছিলাম সেই সলিউশনটা ছিল আমাদের, যে সলিউশন পেয়েছি আমরা, যে সলিউশন গুলো ছিল যে আমরা গ্রাফিক্যালি সলিউশন বের করেছিলাম, সেটা ছিল কত ছিল আমাদের, 3 ছিল আমাদের, চেক করে দেখি সলিউশনটা। তো 3 1 সলিউশন ছিল 3 1 সলিউশন ছিল আমাদের, x1 ছিল 3, x2 ছিল 1, এবং আমাদের যে তিনটা কনস্ট্যান্ট ছিল, তিনটা কনস্ট্যান্টের মধ্যে এটা আমরা এই 3 1 এর মানটা কিভাবে বের করেছিলাম আমরা, যে আমাদের যে ফিজিবল রিজিয়ন ছিল, সেই ফিজিবল রিজিয়ন আমরা দেখেছি যে দুটো কনস্ট্যান্টের সলিউশন হিসেবে সেকেন্ড এবং থার্ড ইকুয়েশন, দুটো সলিউশন হিসেবে আমরা এটা পেয়েছিলাম। সেকেন্ড এবং থার্ড কনস্ট্যান্টের সলিউশন করে আমরা 3 1 পেয়েছিলাম আমরা। সেকেন্ড এবং থার্ড মানে যে এই দুটো সলভ করে আমরা পেয়েছি, সেকেন্ড এবং থার্ড ইকুয়েশন থেকে সলভ করে। এবং x1 x2 যেহেতু পজিটিভ, এটা যেহেতু পজিটিভ, এটা যেহেতু পজিটিভ, আমরা কি করতে পারি, এটা পজিটিভ অর্থ হচ্ছে যে x1 পজিটিভ অর্থ হচ্ছে কি t সমান কত হবে আমাদের, t সমান 0 হবে। এটা অপটিমাল ভ্যালু পজিটিভ মানে, যে অপটিমাল ভ্যালু পজিটিভ মানে করসপন্ডিং প্রবলেমের যে ডামি ভেরিয়েবল আছে x1 এর করসপন্ডিং ডামি ভেরিয়েবল হচ্ছে t1, t1 সমান 0 হবে, তাহলে এবং x2 যেহেতু পজিটিভ পেয়েছি আমরা সলিউশন হিসেবে, এটা যে করসপন্ডিং ডামি ভেরিয়েবল আছে t2 সেটাও 0 হবে, তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে। এটা আমরা সলভ করতে পারবো না, কারণ এখানে y1 y2 y3 আছে, তিনটা চলক আছে, দুটো ইকুয়েশন আছে, তিনটা চলক থাকলে সলভ করতে হলে কমপক্ষে তিনটা ইকুয়েশন লাগবে। এখানে আমাদের কোন একটা ভেরিয়েবল আমাদেরকে এখান থেকে এলিমিনেট করতে হবে। কিভাবে এলিমিনেট করবো, আমরা যদি দেখি যে এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা এই সলিউশনটা পেয়েছি, কেমন, তার মানে এই দুটো ইকুয়েশন বাইন্ডিং মানে এখানে কোনো কোনো কিছু বাকি থাকবে না, বিশ ইউনিট ব্যবহার করা হবে, 12 ইউনিট ব্যবহার করা হবে, কেমন, এটা বাইন্ডিং করছে, অর্থাৎ S2 এবং S3 দুটোই 0, বাইন্ডিং মানে দুটো 0। আর এটা এটা বাইন্ডিং, এটা স্ল্যাব, S1 টা পজিটিভ, S1 টা, তাহলে S1 যদি পজিটিভ হয়, S1 যদি S1 পজিটিভ হলে এটা স্ল্যাব, এটা পজিটিভ, মানে এটাকে আমরা সলভ করি না, আমরা এই সলিউশনটা বের করার জন্য এই দুটো কিছু সলভ করেছি আমরা। যদি আমাদের ফিজিবল রিজনের দিকে তাকাই দেখবো যে এটা অব্যবহৃত থেকে যাচ্ছে, বিষয় পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না। অর্থাৎ যদি দেখি এখানে 30 একক ব্যবহার করা হচ্ছে x1 এর পিছনে, আর 4 একক ব্যবহার করা হচ্ছে x2 এর পিছনে, আমাদের দিকে 30 এদিকে 4 34, কেমন, এবং 34টা কিন্তু 20-এর চেয়ে বেশি, অর্থাৎ এটা বাইন্ডিং না এটা, কেমন, অর্থাৎ এই 34-এর সাথে কিছু বিয়োগ করলে এটা মান নেগেটিভ তথ্য, এগুলো বিয়োগ করলে আমরা বিশেষ সমান পাবো, কিন্তু এই দুটো বাইন্ডিং। অর্থাৎ আমি যদি বলি এখানে 3 5 15 15, আর এদিকে 5 5 একে 5 15 5 20, এটাও বাইন্ডিং মানে পুরোপুরি ব্যবহার হচ্ছে না। 3 দুগুণে 6 আর 6 কে 6 6 6 12, এই দুটো ইকুয়েশন বাইন্ডিং। আর এটা বাইন্ডিং না, এখানে কিছু স্ল্যাক আছে, এটা নট জিরো, এটা নট জিরো হলে কি হবে, S1 যদি নট জিরো হয়, এই যে করসপন্ডিং যে প্রবলেম আছে তার যে করসপন্ডিং ভেরিয়েবলটা আছে, এটা করসপন্ডিং ভেরিয়েবল হচ্ছে y1, y1 টা কি হবে, 0 হবে y1 টা, আর এগুলো যেহেতু 0, এগুলো 0 হলে y2 নট 0 হবে, y3 নট 0 হবে, এটাকে আমরা 0 বলে বাদ দিতে পারি।
কিন্তু এটা S1 টা পজিটিভ, পজিটিভ হলে y1 টা 0 হবে, আর S2 যেহেতু 0, y2 পজিটিভ হবে, S3 যেহেতু 0, y3 টা পজিটিভ হবে। কেমন? মানে এই দুটো কোশ্চেন আমি সলভ করতে পারি, এই দুটো কোশ্চেন সলভ করে এখান থেকে আমি y2 এবং y3 এর মান বের করতে পারি। y এর মানটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি, y এর সমান কত? 0। কিভাবে জানি? কারণ S1 নট 0, S1 নট 0 হওয়ার কারণে y1 টা 0 হবে। তো এখান থেকে আমরা সলিউশন পেয়ে যাচ্ছি। এখানে আমরা এই প্রবলেমের সলিউশন হলো, দুই প্রবলেমের যে y1 সমান হচ্ছে 0, y2 সমান কত হবে? y2 আমাদের এই দুটো কোশ্চেন সলভ করতে হবে। সলভ না হলে করা যায় t1 t2 0 হবে। কেন 0 হবে? কারণ x1 x2 পজিটিভ, তাই এই দুটো 0 হবে, এই দুটো আমি বাদ দিয়ে ফেলতে পারবো। তাহলে আমাকে দুটো কিছু সলভ করতে হবে। একটা হচ্ছে 5y2 plus 2y3 equal to 0.6, আর একটা হলো 5y2 plus 6y3 equal to 1। আমি যদি দুটো কিছু বিয়োগ করি, বিয়োগ করলে এই দুটো কিছু 5 কে কাটা যাবে, আর 2 থেকে 6 বিয়োগ করলে -4y3, আর এটা থেকে বিয়োগ করলে কত হবে? -0.4। অর্থাৎ এখানে আমি এই দুটো কিছু সলভ করে যদি একটু করে সংখ্যাকে লিখি, আমি লিখতে পারবো এখানে যে এখান থেকে আমি যদি বিয়োগ করি, মাইনাস করি, নেগেটিভ করি, বিয়োগ করলে কি পাবো? দুটো 0 হয়ে যাবে, যদি বিয়োগ করলে -4y3 পাবো, ইকুয়াল টু -0.4 পাবো। তাহলে আমি সহজে y3 এর মানটা বের করতে পারবো। 4/4 y3 মান দিয়ে, y3 মান পাওয়া গেলে যে কোনো একটা ইকুয়েশনে y3 মানটা বসিয়ে দিলে আমি y2 মান পাবো। ফর এক্সাম্পল আমি যেখানে বসিয়ে দিই, তাহলে আমি বলতে পারি যে 5y2 plus 6y3, y3 মানে 0.1, যেটা আমি একটু আগে পেয়েছি 1। তাহলে এটা কি বললাম আমাদেরকে? 5y2 equal to 0.6, 1 minus 0.6, 0.4। তারপর আমি বলতে পারি এখানে y2 equal to 0.4/5। এটাকে আমি এইভাবে চিন্তা করি, 540, 0.08। তাহলে আমি জুল প্রবলেম সলিউশনটা পেয়ে গেলাম যে y1 equal to 0 পেলাম আমি, y2 equal to পেলাম আমি 0.08, তুমি ক্যালকুলেশনে ভুল না হয়ে যেত, y3 equal to পেলাম আমি 0.1। এগুলো দেখে আমি বলতে পারি যে আমার y1 যেহেতু 0, তাহলে প্রাইমারি প্রবলেমের স্ল্যাকটা হচ্ছে কি পজিটিভ, আর y2 যেহেতু পজিটিভ, s2 টা হচ্ছে 0, y3 যেহেতু পজিটিভ, s3 টা হচ্ছে 0। অর্থাৎ সেকেন্ড এবং থার্ড কনস্ট্যান্টটা প্রাইমারি প্রবলেমের বাইন্ডিং। ঠিক আছে, এটা হলো আমাদের কিভাবে প্রাইমারি প্রবলেম থেকে ডুয়াল প্রবলেমের সলিউশন বের করতে হবে। এগুলোকে আমরা এই ডুয়াল প্রবলেম যেগুলো আছে বা ডুয়াল ভেরিয়েবল যেগুলো আছে, এই ডুয়াল ভেরিয়েবল গুলোকে বলি আমরা যে এগুলোকে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার বলি। ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার অর্থ হলো যে কনস্ট্যান্টটাকে এক ইউনিট রিল্যাক্স করা হলে অবজেক্টিভ ফাংশনের যে অপটিমাল ভ্যালু সেটা কতটুকু বৃদ্ধি হয়। প্রথমটা কনস্ট্যান্ট রিল্যাক্স করা হলো, অপটিমাল ভ্যালু গুলো পরিবর্তন হবে না, কারণ এটা অলরেডি স্ল্যাক, এটা বাড়ালে কোনো লাভ নেই, অপরবিত লেগে উঠেছে। আর দ্বিতীয় কনস্ট্যান্ট যেটা, সেটাকে যদি বাড়ানো হয়, যেহেতু হচ্ছে বাইন্ডিং, সেটার কারণে অবজেক্ট ফাংশনের ভ্যালুটা 0.0 ইউনিট বৃদ্ধি পাবে। থার্ড কনস্ট্যান্ট থেকে 1 ইউনিট বাড়ানো হলে অবজেক্টিভ ফাংশন যেটা আছে প্রাইমারি প্রবলেমে, সেটা অপটিমাল ভ্যালুটা 0.01 ইউনিট বৃদ্ধি পাবে। এটা হলো আমাদের কিভাবে আমরা প্রাইমারি প্রবলেম এবং ডুয়াল প্রবলেম বের করে একটাতে কোনো প্রবলেমে যেতে পারি ডুয়ালিটি থিওরির মাধ্যমে তার একটা ব্যাখ্যা।